আহ নমস্কার বন্ধুরা, আমরা লাইভে চলে এসেছি আজকে সিনেমার পক্ষ থেকে আমাদের আহ, এই নতুন আহ, প্রচেষ্টা বা অনুষ্ঠান, যেটা সিনে আড্ডা উইথ দ্য মাস্টারে। এখনো আমরা একটু অপেক্ষা করে নেবো কয়েক সেকেন্ড কিছু বন্ধুরা যুক্ত হওয়ার জন্য। কিছু বন্ধুরা যুক্ত হলেই আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট করে দেবো। কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। দেখুন, আমি একবার দেখে নিই বন্ধুরা যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। আমি একবার আমার গ্রুপে ঢুকে দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন করুন। নমস্কার বন্ধুরা, আমরা লাইভ একটু মিউট করে দিচ্ছি। চলে এসেছি আজকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের সাথে অলরেডি অনেক কয়েকজন বন্ধু যুক্ত হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সিনেমার পক্ষ থেকে আমরা আমাদের এই সিনে আড্ডা উইথ দ্য মাস্টার্সে এমন একজন ব্যক্তিকে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি, যিনি আজকের দিনে বাংলা সিনেমার জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তো তার সাথে আমরা আপনাদের ইন্ট্রোডাকশন করানোর আগে আমরা আমাদের এই যে হোস্ট প্রোগ্রাম পরিচালনা করবে, এই দুজন হোস্ট, তাদের ব্যাপারে একটু বলে রাখি। আমি কৌশিক দাস, এই সিনেমা গ্রুপের অ্যাডমিন, এবং আমার সাথে কো হোস্ট করবেন এলজা রয়, যে ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে মিডিয়া থিওরি এবং প্র্যাকটিস নিয়ে পিএইচডি করছে। তো এলজা, তোকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গেস্ট, যিনি নতুন করে মানে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার হয়তো দরকার পড়বে না, কারণ আমরা বেশ 10 বছরের উপর হয়ে গেল আমরা ওনার সিনেমা দেখে আসছি। এবং শুধু সিনেমার জগতেই নয়, উনি সিনেমার আগে টেলিভিশনের জগতেও দারুণ দারুণ কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো 2002 সালে আরেক বাম্পি। আমরা অনেকেই জানি এই আরেক বাম্পির জন্য উনি দূরদর্শন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর বেস্ট চিলড্রেন ফিল্ম, মানে টেলিফিল্ম হিসেবে। এরপর উনি ওনার তো প্রায় সব সিনেমার স্ক্রিন প্লে রাইটিং উনি প্রায় নিজেই করেছেন, এবং স্ক্রিন প্লে রাইটিং এর পাশাপাশি উনি নাটকও লিখেছেন। এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার জন্য উনি একটি নাটকও লিখেছিলেন, যে নাটকের নাম হচ্ছে রুবারু। এবং এই নাটক পরিচালনা করেছিলেন আমার বিখ্যাত বেশ প্রিয় অভিনেতা কৌশিক সেন, এবং উনি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অবশ্যই। তো আজকে আমাদের গেস্ট অতনুদা, তোমাকে গ্রুপে স্বাগত। নমস্কার। অতনুদা, আমরা আজকে আমাদের আড্ডা শুরু করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যারা অলরেডি যুক্ত হয়েছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে আহ, তারা এই লাইভ চলাকালীন যদি কিছু প্রশ্ন তাদের মনে জাগে, তো তারা অবশ্যই সেই সব প্রশ্নগুলো আমাদের কমেন্টে জানান। আমরা এই আড্ডার শেষের দিকে আমরা সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব। ঠিক আছে? তো তাহলে আমরা আমরা শুরু করছি আজকের প্রোগ্রাম অতনুদাকে নিয়ে। অতনুদা, এই যে তুমি সিনেমায় আসার আগে যে এত কাজ করেছো টেলিভিশনের জগতে, তো তোমার এই যে জার্নিটা, এই জার্নিটা নিয়ে যদি কিছু একটু বলো। আমার জার্নি বলতে আমি জন্মেছি একেবারেই মাস্টারমশাইদের একটা পরিবারে। আমার বাবা ছিলেন বৈজ্ঞানিক এবং মাস্টারমশাই, প্রফেসর ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিরও। এবং আমার মামার বাড়িতে অনেকেই যারা এই অধ্যাপনার সঙ্গে যুক্ত আর কি। সেখান থেকে হয়তো খুব স্বাভাবিক ছিল যে আমিও এই মানে পড়াশুনোর জগতে এবং অধ্যাপনার ক্ষেত্রেই কিছু একটা করব। কিন্তু অধ্যাপক হতে গেলে যতটা ভালো হতে হয় পড়াশোনায়, আমি সেটা ছিলাম না। তো আমার মূলত লেখার একটা আগ্রহ ছিল খুব ছোটবেলা থেকে, এটা ঠিক। আর যেটা ছিল সেটা হচ্ছে যে ওই ছবি আঁকা, ফটোগ্রাফি, কিছুটা মিউজিকে একটা ইন্টারেস্ট ছিল, একটু গিটার বাজাতাম আর কি, গিটার পিয়ানো এরকম। তো এইরকম একটা ইয়ে থেকে আমার শুরু একেবারে ফার্স্ট ফেজটা। এবং সিনেমার প্রতি আগ্রহ যেটা, সেটা আমার একটু দেরিতে, মানে দেরিতে বলতে ওই একেবারে ছোটবেলায় নয়, ওই ক্লাস 11-12 এরকম, যখন আমরা একটু স্বাধীন হলাম, বাড়ি থেকে বাইরে বেরোনোর ইত্যাদি। এবং সেই রকম সময় থেকে মূলত প্রথম যে ফেজটা, সেই ফেজটা হচ্ছে সেই সময় কলকাতায় প্রচুর ক্লাসিক্স আসতো ওই 7 দিনের জন্যে।
মানে হয়তো নিউ এম্পায়ারে দেখানো হচ্ছে বা টাইগার দেখানো হতো খুব। আচ্ছা আরেকটা হল যেটা এখন আর নেই দুর্ভাগ্যবশত, চ্যাপলিন, যেটা আসলে কিন্তু কলকাতার প্রথম স্ট্যান্ডঅ্যালোন থিয়েটার। এলফিস্টোন ও নাম ছিল একটা সময়। আচ্ছা, কোথায় পরবর্তী কোথায় সময় ছিল সেটা, সেটা? এটা ছিল একদম আমাদের যেটা কলকাতা কর্পোরেশন তার ঠিক সামনে। এটা কোন তো দশকের কথা এটা বলছেন আপনি? মোটামুটি কোন এটা দশক? এটা এটা 80-র দশক, 90-এর আচ্ছা। দশক। এটা খুব অল্প কিছুদিন আগেই হলটা তখন মানে শেষে চ্যাপলিন নাম হয়েছিল, এবং সেই সময় হলটাকে তো এখন ভেঙে দেয়া হলো কিছুদিন আগেই। সেটাও খুব মানে আমি বলবো যে ইতিহাসের দিক থেকে খুবই অদ্ভুত ঘটনা, যে পৃথিবীর কোনো শহরেই এরম হয়েছে কিনা আমার জানা নেই, যেখানে তার প্রথম যে সিনেমা হল সেটাই আর রইলো না আর কি। তো যাই হোক, সেই চ্যাপলিন, নিউ এম্পায়ার, এইসব জায়গায় তখন প্রচুর ক্লাসিক্স দেখানো হতো। সেখানে আমি ওই দ্য উইন্ড, মাই ফেয়ার লেডি, আচ্ছা সাউন্ড অফ মিউজিক, এগুলো কিন্তু আমরা বড় পর্দায় দেখার আমাদের সুযোগ হয়েছে। আচ্ছা এরপর যেটা হলো সেটা হচ্ছে ফিল্ম সোসাইটি। ফিল্ম সোসাইটি বলতে ওই সিনে সেন্ট্রালে ভর্তি হলাম একদম আমার তখন 18 বছর বয়স। আমি আমি দেখতে আমাকে দেখে 18 মনে হতো না। তো অনেক সময় হতো যে ওই গেটে যারা দাঁড়িয়ে থাকতেন তারা সবাইকে ছেড়ে দিচ্ছেন, সবাই দূর থেকে কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে, আর আমার বেলায় দাঁড় করাতেন। দাঁড় করিয়ে বলতেন দেখি কার্ডটা। ওই এখন এখন মজার অনেকটা ব্যাপার মনে হচ্ছে পড়ে গেল, যে মনে পড়ে গেল অতনুদা, ওই হ্যাঁ মানে মানে দেখতে যাওয়ার সময় এখন অ্যাডাল্ট ফিল্ম দেখতে গেলে বলে যে কার্ড দেখাও যে সিনেমা হলে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই একদমই। এবং মানে সেই সময় ফিল্ম সোসাইটির এই দেখা যে সিনেমা, সেখান থেকে একটা আহ, আগ্রহ তৈরি হলো, এবং তারপর থেকে আমার যে মূল যে আহ, মানে লেখার যে জায়গাটা, সেখান থেকে সাংবাদিকতার প্রতি আগ্রহ। সাংবাদিকতা যখন আমার চলছে এমএ তে, আমি যখন তখন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করা, তারপরে এডিটিং এর কোর্স করা, তারপর সম্পাদক হিসেবে কাজ করা। আমি কিন্তু প্রথমে বেশ কিছুদিন সাংবাদিক হয়ে কাজ করেছি, তারপর আচ্ছা, কোন ছেড়েছি। সংবাদপত্রে? ছেড়ে আমি আমি স্টেটসম্যানে, আচ্ছা স্টেটসম্যানে আমি হ্যাঁ প্রায় প্রায় 1 বছরের ওপর আর কি কাজ করেছি। তারপর আমি চলে গেছি, আমি ওই সম্পাদক হিসেবে কাজ করেছি। সম্পাদক হিসেবে কাজ করতে করতে আমি আবার কলকাতা দূরদর্শনের হয়ে কাজ করছি তখন। এবং তখন যেটা হচ্ছিল যে ওই ডকুমেন্টারি করা, সেখানে আমার আমার সায়েন্সের, বিজ্ঞানের একটা ভীষণ ইন্টারেস্ট ছিল বরাবরই। তো ওই আচ্ছা সায়েন্সের ডকুমেন্টারি এইরকম করতে করতে আমি ওই কলকাতা দূরদর্শনের কিছু কাজ, আহ, এইরকম একটা ফেজে যখন, তখন আমাদের বাংলা সিনেমা বলতে ভীষণ যে একটা মানে খুব খুব একটা ইন্টারেস্টিং সময় সেটা নয় কিন্তু। তার কারণ হচ্ছে যে বাংলা সিনেমা 80-র দশক থেকেই হুম যেটা হচ্ছিল যে আমরা খুব একটা আগ্রহ খুঁজে পাচ্ছিলাম না, উৎসাহ পাচ্ছিলাম না সেই সিনেমায়। correct, এবং হুম কয়েকটা নাম নিশ্চয়ই ছিল, মানে সেই সময় গৌতম ঘোষ করছেন পার, তারপরে পদ্মা নদীর মাঝি, বুদ্ধদেব দাশগুপ্ত তাহাদের কথা হুম হুম করছেন, বা হ্যাঁ এইগুলো হচ্ছে, এই কাজগুলো তখন হচ্ছে, এটা ঠিকই। কিন্তু সেই সঙ্গে একটা বাইরেও কাজ হচ্ছে, মানে বাইরের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা অনন্তরাম দেখতে পাচ্ছি, আদুর গোপাল কৃষ্ণনের, আমরা সৈয়দ মির্জার ছবি দেখতে পাই, সালিম লাংড়ে পে মাত্র, এইসব ওই রকম সময়ের আর কি, সব ওই মিড থেকে লেট 80s এবং আর্লি 90s। তো এইগুলোর একটা প্রভাব পড়ছিল। কিন্তু একটা জিনিস আমরা বুঝছিলাম যে এই পরিবেশে আমাদের সিনেমা করা খুব মুশকিল, কারণ যে সিনেমার প্রতি আমাদের আগ্রহটা তৈরি হয়েছে হুম সেই সিনেমার তখন কিন্তু সেরকম প্রচলন নেই। ওই যে কটা নাম বললাম সেই কটা নাম বাদে আর কি। কারেক্ট।
হুম, হুম। তখন আমাদের কাছে একটা সুযোগ এলো টেলিফিল্ম, এবং হ্যাঁ, টেলিফিল্মে আমাদের অবাধ স্বাধীনতা দেয়া হলো, যা খুশি তোমরা করো। এবং আচ্ছা। সেখানে আমরা একটা, বলতে গেলে ওই যেটা সিনেমা করার সুযোগ নেই, অথচ কি করা যায়, এবং মানে মেগা সিরিয়ালেও আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমি উইকলি সিরিয়াল করেছি, দূরদর্শনের জন্য উইকলি সিরিয়াল করেছি, অন্য বেসরকারি চ্যানেলের জন্যও করেছি, আচ্ছা, কোন কিন্তু সিরিয়াল? মেগা সিরিয়ালে এটা গোয়েন্দা পরিবার করেছি। আমি কলকাতা দূরদর্শনের জন্য বাচ্চাদের একটা সিরিয়াল করেছি, ইচ্ছে ডানা বলে। তারও আগে আচ্ছা, একটা সায়েন্স, মানে কম্পিউটার অ্যাওয়ারনেস এর একটা সিরিয়াল করতাম, এবং কম্পিউটার বলে। আচ্ছা। তাতে আচ্ছা, মানে আচ্ছা, খুবই নামকরা শিল্পীরা তখন কাজ করেছেন সেই সিরিয়ালে, যেরকম দেবেশ রায় চৌধুরী, সুনীল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, এরা সবাই। তো আচ্ছা, এই ফেজটার পর আমাদের তখনও আমরা ওই যার কাছে যাই, স্ক্রিপ্ট টিপ নিয়ে যাই, কেউই তেমন আগ্রহী হন না, এ আবার কি ধরনের সিনেমা, এদের মেলাতে পারেন না তাদের নিজেদের ধ্যান ধারণার সঙ্গে। তো এই ফেজটা হচ্ছে বেশ কিছুটা সময়, এবং তারপর আলটিমেটলি ফিচার ফিল্ম আর কি। এই হলো মোটামুটি যাত্রাপথ। আচ্ছা। তো আমিও কিন্তু আপনি, সরি, কৌশিকদা কিছু বলছিলেন, বলে না, যান। না, ঠিক আছে, বল, 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 বল। হ্যাঁ, আপনি আপনি ওই জার্নালিজমের কথা বলছিলেন, আমিও কিন্তু সিইউ মাস কম, মানে আমারও মাস্টার সিইউ মাস কমই। আচ্ছা। হুম। তো আপনার পরে প্রশ্ন, মানে যেটা আমার আপনার কথা শুনতে শুনতে যেটা মাথায় আসছিল আরো বেশি করে, সেটা হচ্ছে যখন আপনি একটা ছবি তৈরি করেন, তো সেটা টেলিফিল্ম হোক বা বড় পর্দার জন্যই হোক, সেই প্রসেসটা কিরকম, মানে সবার আগে কোনটা আসে? আমি একটা গল্প ভাবলে আমার ভিজুয়ালটা সবার আগে আসে, তারপর লেখার কথা মাথায় আসে। তো আপনার ক্ষেত্রে সেটা কোনটা হয়, যে মানে আগে ভিজুয়াল আসে, আগে অভিনেতা অভিনেত্রী আসে, আগে ক্যারেক্টার আসে, আগে গল্প আসে, আগে লেখা আসে, কোনটা সবার আগে আসে, কিভাবে তৈরি হয়? এটা না বলা খুব মুশকিল, মানে এক একটা ছবির ক্ষেত্রে এক এক রকম হয়েছে। আম, আমি একটা টেলিফিল্ম করেছিলাম, অসমাপ্ত বলে, এবং সেই টেলিফিল্ম যেদিন শেষ হয়, সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সেটা আমার প্রথম কাজ আর কি। তো আচ্ছা, 4 দিনে আমরা শুটিং করেছিলাম, এবং যেদিন শেষ হয় সেদিন উনি যাওয়ার আগে আমায় বললেন, আমার বেশ ভালো লাগলো, আমায় তুমি জানিও কবে এটা দেখানো হবে। বাহ, এবং আমি খুব অবাক হয়েছিলাম যে এই রকম সেই, মাপের একজন মানুষ, ওই রকম প্রবাদ প্রতিম সব অভিনেতাদের সঙ্গে, এই পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, ওইরকম একটা মানে স্বর্ণ যুগের মধ্যে দিয়ে গেছেন। তো সেই। তিনি আজকে এই একটা সামান্য টেলিফিল্মের প্রতি এত আগ্রহ, এত উৎসাহ, সেখান থেকেই কিন্তু অংশুমানের ছবির বীজ। যে একটা ও, সময় একজন অভিনেতা, তিনি তার মানে বলতে গেলে তিনি একজন প্রতিনিধি ছিলেন ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে। আজ তার কোনো তিনি শুধু নয় আচ্ছা, নায়িকার বাবা, নয় নায়কের বাবা। তো এই রকম আচ্ছা, হয়েছে। এরকম আমি একবার এর থেকে ফিরছি, কেরালা থেকে ফিরছি, আমি ওই আহ, পেয়েছিলাম, অরবিন্দন পুরস্কারম পেয়েছিলাম। তো আমি আচ্ছা, ফিরছি, আমার পাশে একটি ছেলে, সে ল্যাপটপে বসে কাজ করছে, সাংবাদিক একজন। তো যেহেতু আমিও সাংবাদিক ছিলাম, আমার একটা আগ্রহ ছিল, আমি বললাম, তুমি কি নিয়ে কাজ করছো? তো ও আমাকে বলল যে কেরালার আমি একটা এই এই যে সফট পর্ন ইন্ডাস্ট্রি, এটা তো ডাইং আউট, তো আমি এটা নিয়ে একটা লেখা করছি এরকম। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন ডাইং আউট, ইত্যাদি এরকম। তো হঠাৎ ও আমাকে দুম করে বলল যে ওই কেরালার সফট পর্নে জানো তো একটি অভিনেত্রী একজন, সে কিন্তু অরিজিনালি ছিল বাঙালি। আমি বললাম, তাই? ও, আমরা তো ওই সিল্ক স্মিতা, এরকম হ্যাঁ, কয়েকটা নামই জানি। তো তখন সে বলতে লাগলো, এবং অদ্ভুত ভাবে আমি যখন দমদম থেকে বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে, আমার কিরকম মনে হলো, এবং সেই মহিলাটিও কমিটেড সুইসাইড, মানে কোয়াইট লাইক সিল্ক স্মিতা আর কি। ও, কি তো নামটা ওনার, মানে সেখানে সেই মহিলা? এটা দেবিকা, দেবিকা নাম নিয়ে সে অভিনয় করত। এবং আচ্ছা, আমি যখন বেরিয়ে আসছি দমদম থেকে, তখন আমার মনে হলো যে ওই ওই মেয়েটি মানে ওই আত্মহত্যা করার আগে শেষ একবার হয়তো কলকাতায় এসেছিল, এবং তার সঙ্গে দেখা হয়েছিল এমন একটি ছেলে,
যে ছেলেটি ওই কলকাতার একটা হলে ওর সিনেমা দেখে, যেখান থেকে তখন 23। আচ্ছা। আচ্ছা, তো বাহ, হ্যাঁ, বেশ তো এইগুলো এরকম হয়, মানে এই আচ্ছা, রকম বিভিন্ন ছোট ছোট ঘটনা এর থেকে মানে হয়তো প্রাথমিকভাবে একটা জার্ম হ্যাঁ, এসেছে। মানে আপনার সিনেমা তারপর দেখলেই বোঝা ভেবেছি যায়, হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই, মানে আপনার সিনেমাগুলো রিয়েলিস্টিক, মানে বোঝাই যায় যে কতটা রিয়েলিটির সাথে কানেক্টেড। তো আরো কিছু গল্প যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, এইরকম মানে এক একটা ইয়ের ক্ষেত্রে আমি যে জায়গায় থাকি সেখান থেকে ওই সকালবেলা বেড়াতে যাই এবং সেই সময় দেখি এক ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক, অনেক দিন ধরে দেখি তাকে, তিনি ওই বেঞ্চে বসে থাকেন। এবং যখন আমি তার প্রতি আমার আগ্রহ, আমার উৎসাহ তৈরি হলো, তখন আমি লক্ষ্য করলাম যে প্রতিদিন তার পাশে এক একজন মানুষকে আমি দেখতে পাই। তো সেখান থেকে একটা অদ্ভুত ধারণা তৈরি এই ভদ্রলোকের সঙ্গে আমি কিন্তু কোনোদিন আলাপ করিনি, কিন্তু আচ্ছা, আমার কিরম মনে হলো যে এই ভদ্রলোক তিনি যেচে এই অপরিচিত মানুষদের সঙ্গে আলাপ করেন, তাদের জীবনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এই ইত্যাদি, এবং সেখান থেকে রূপকথা না। আচ্ছা, তো এগুলো এইরকম ভাবে এসছে, মানে আমি একটা বই সাউথ সিটি থেকে কিনেছিলাম, আমার নামটা ভারী অদ্ভুত লেগেছিল, ওয়াই উই বিহেভ দ্য ওয়ে উই ডু। সেটা আচ্ছা, হচ্ছে দুজন সমাজ বিজ্ঞানী আর কি, তার বাবা এবং ছেলে, তাদের লেখা। এবং সেই বইটা পড়তে পড়তে আমার এক ফালি রোদের কনসেপ্টটা মাথায় আসে। তো আচ্ছা, এইগুলো এইরকম মানে নানান জায়গা থেকে ইয়ে এসছে, একটা জার্ম, প্রাইমারিলি একটা জার্ম, তারপরে স্ক্রিপ্ট লেখা। হ্যাঁ, আমি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে যখন লিখি তখন একটা মূল, বিশেষ করে মূল চরিত্র যারা, তাদের কথা ভাবি, মানে ভেবে ফেলি যে এই অমুক আহ, অমুক কি করবে এই এই আচ্ছা, ইয়েতে। এবং খুব একটা মানে আমি বলবো না যে সেরকম উদাহরণ অনেক আছে যে সেখান থেকে আমি সরে এসেছি, খুবই কম হয়েছে, দু একবার হয়তো হয়েছে, সেই অভিনেতা বা অভিনেত্রী তখন ব্যস্ত বা যে কোনো অন্য কারণে হয়। হুম, হুম, আহ, তো এইটা মানে চরিত্র নির্বাচন বা শিল্পী নির্বাচনের এই এই চরিত্রের ক্ষেত্রে কোন শিল্পী নির্বাচিত হবে সেটা আসে ওই ফেজে, ওই রকম একটা সময় গিয়ে সেটা এসেছে। আর স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমার একটা ওই কিছুটা লিখি, তারপরে একটা ওই ব্লকের মতো হয়ে যায়, বহুদিন কিছু মাথায় আসে না, আবার একটা হঠাৎ করে একদিন হয়তো কিছুটা মাথায় এলো, এরকম এই ফেজটা চলতে থাকে। আচ্ছা। তো তাহলে অতনুদা, এখানে একটা প্রশ্ন যাচ্ছে যেটা খুবই ইন্টারেস্টিং, মানে আমিও টুকটাক লেখালেখি করি। তো সেক্ষেত্রে যখন তুমি স্ক্রিপ্ট লেখো, মানে ক্লাইম্যাক্সটা কি তুমি মাথায় ভেবেই লেখো? ধরো একটা আইডিয়া তো ফর্ম করে, যে একটা বেসিক আইডিয়া যেটা বললে, যে একটা তুমি উদাহরণ দিলে যে একটা পর্ন যে অ্যাক্ট্রেস সে দেখা হলো, তার সাথে সেটা নিয়ে একটা আইডিয়া তুমি গল্প ভাবলে। তো ক্লাইম্যাক্সটা কি সবসময় তুমি মানে ভাবো, মাথায় থাকে, নাকি ওটা লিখতে না, লিখতে আসে? একেবারেই থাকে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন অংশুমানের ছবি লেখা হয়ে যায়, মানে চিত্রনাট্য হয়ে যায়, এবং প্রাথমিকভাবে আমি প্রথমে খুব মূল চরিত্রদের একটা গল্পের আদল বলি শুধু, যে এইরকম একটা ভেবেছি, স্ক্রিপ্ট লেখা চলছে এখনো এরকম। আচ্ছা, তো আমার মনে আছে অংশুমানের ছবির সময় শেষটার ঠিক আগে গিয়ে আমি রুদ্রনীলকে স্ক্রিপ্টটা শোনাচ্ছিলাম আর কি। রুদ্রনীলের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ, মানে খুব একেবারে, ওরও যখন শুরু আমারও শুরু, আমাদের দুজনের গড়িয়াহাটের মোড়ে প্রথম দেখা হয়েছিল। মানে ওকে আমি বলেছিলাম যে আপনি ওখানে আসবেন, তো আমাকে বললে আমায় আপনি তো চিনতে পারবেন না, আমি বললাম, সে তো আপনিও আমাকে চিনতে পারবেন না। তখন আমরা দুজনে হ্যাঁ, দুজনে ওই দুটো জামার রং ঠিক করে সেই আমাদের প্রথম মিটিং আর কি। তো রুদ্র আমাকে যখন স্ক্রিপ্টটা শুনলো, স্ক্রিপ্টটা শুনে যেই রুদ্রর অংশটা শেষ হয়ে গেল, তখনই আমি থেমে গেলাম। তো আমাকে বলল যে কি শেষটা ভাবা নেই, আমি বললাম, না শেষটা ভাবিনি। তো এরকম হয়, মানে এরকম অনেক অনেক হয়েছে, অনেকবারই হয়েছে আর কি, যে শেষটা পরে মাথায় এসছে।
শেষটা অনেকবার পরিবর্তন হয়েছে, সেরমও হয়েছে বেশ কয়েকটা আচ্ছা, ক্ষেত্রে। এটাতে হ্যাঁ মানে আমি সরি আমি কাটছি তোমাকে, তুমি কি বলবে কৌশিকদা? না 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 না, বল বল। হ্যাঁ এই শেষটা নিয়ে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে মানে লেখালেখির সময় কি শেষটা বারবার পাল্টায় নাকি শুটিং ফ্লোরে গিয়ে শুটের পরেও শেষটা পাল্টায়, মানে আবার নতুন করে শেষটা নতুন সেটা মনে মনে পাল্টায়, অতটা আমাদের, হ্যাঁ অতটা লাক্সারি আমাদের নেই। মানে এখন তো অদ্ভুতভাবে আমরা ছবির কাজ যখন শুরু করেছিলাম, অবভিয়াসলি তখন ফিল্মে হতো, সেলুলয়েডে হতো। হুম, আমার প্রথম চারটে ছবি ইনফ্যাক্ট সেলুলয়েডে। তো এই তখন আমাদের ছিল 26 থেকে 27 দিন আমরা শুটিং করতাম, মানে শুটিং করার সুযোগ পেতাম। লাস্ট 3টে ছবি আমি শেষ করেছি 14 দিনে। আচ্ছা। ও আহ, মানে রবিবার, ময়ূরাক্ষী, হ্যাঁ রবিবার, বিনিশুতে। হ্যাঁ, তো কাজেই বোঝাই যাচ্ছে যে বাজেটের আমাদের ওই জন্য ওই ওই মানে ওই ওই লাক্সারিটা নেই, ওইটা আমরা অ্যাফোর্ড করতে পারি না যে আমরা কতগুলো হুম, অল্টারনেট এন্ডস ভাবি বা কিছু, সেটা হয় না। তবে আমার ওই মানে অনেক কিছুই তৈরি হয় শুটিং ফ্লোরে, এটা ঠিক, এ বিষয়ে সন্দেহ নেই, সবাই জানে সেটা, এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা। তো এই স্ক্রিপ্ট নিয়ে যখন কথা হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন আছে অতনুদা, সেটা হচ্ছে যে আহ, তোমার তো সিনেমাগুলো আমরা প্রথম থেকে দেখেছি যে সবই বাস্তব ঘেঁষা, মানে আমরা রিয়েল মানে রিয়েলিটিতে যেমন ভাবে কথা বলি বা যেভাবে রিয়াক্ট করি কোনো সিচুয়েশনের উপর। তো এই যে একটা বাস্তববাদী একটা সিনেমা বানানো, তো সিনেমা তো ফরম্যাট নর্মালি একটা কল্পনার ব্যাপার, সেখানে বাস্তব মেশানো, তো কোন জায়গায় গিয়ে তোমার মনে হয় যে এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার যে একটা ফ্যান্টাসি নিয়ে লেখা, বা তুমি যেসব বললে যে তোমার বাস্তবে যেসব অভিজ্ঞতা থেকে তুমি সিনেমাগুলো লেখো, তো সেই জিনিসটাকে পেন ডাউন করা বা একটা ফ্যান্টাসি থেকে একটা গল্প লেখা, যেমন ধরো অ্যাবিশন তুমি করেছো, সায়েন্স ফিকশন, তো এই দুটোর মধ্যে কতটা ডিফারেন্স হয়ে যায় তোমার? দেখো, সিনেমার যে রিয়েলিজম বা সিনেমার যে বাস্তবতা আর কি, সেটা কিন্তু শুধু পরিচালক তৈরি করেন তা নয়, সেটা আচ্ছা। চিত্রনাট্যকারের মাথায় থাকে নিশ্চয়ই। আমি যদি ধরে নিই যে চিত্রনাট্যকার আর পরিচালক একই মানুষ, তাহলে হুম। প্রথম সেটা মাথায় আসে কিন্তু চিত্রনাট্যকারের। এর পরে প্রত্যেকে কন্ট্রিবিউট করেন টু দ্যাট রিয়েলিজম, মানে সিনেমাটোগ্রাফার করেন, আর্ট ডিরেক্টর করেন, প্রত্যেক সহকারীরা করেন। সহকারী যারা পরিচালকের সহকারী, তারা জানেন যে এই এই জায়গাগুলো আমাদের এইভাবেই এই পরিচালক ট্রিট করবেন। এবং মানে প্রত্যেকটা মানুষ ফ্লোরে, এমনকি যারা সরাসরি হয়তো এই ক্রিয়েটিভ আসপেক্টের সঙ্গে যুক্ত নন, মানে আমি যদি ধরে নিই যিনি প্রোডাকশনে রয়েছেন, এক্সিকিউটিভ প্রডিউসার, প্রোডাকশন ম্যানেজার, তারাও কিন্তু কন্ট্রিবিউট করে, কারণ তারা জানে যে এই পার্টিকুলার লোকেশনটা এই ছবির জন্য দরকার, মানে অনলি টু এস্টাবলিশ রিয়েলিজম হয়তো। তো এটা এটা হুম, এটা হুম, কম্বাইন্ড এফর্ট, এটা এটা হুম, হুম। ওইভাবে হয় না। এবং বিশেষ করে আমি বলবো যে যারা সহকারী পরিচালক হন, তারা তো মানে অসম্ভব এইখানে তাদের কন্ট্রিবিউশন থাকে, এবং যে কারণে আমার ইউনিট পাল্টায়নি, প্রথম থেকে আমার আচ্ছা। এক ইউনিট। তো সেটা খুব সুবিধা হয় যে সে খুব পরিষ্কার জানে যে এই জিনিসটা এই মানে এখান থেকে আমি যদি অ্যাবাউট রিয়েল পিপল অ্যান্ড রিয়েল ইমোশন নিয়ে ডিল করি, তাহলে আমাকে এই পার্টিকুলার রাস্তাতেই যেতে হবে, আর কোনো রাস্তায় কিন্তু যাওয়া নেই। কারেক্ট, কারেক্ট। আপনি ইউনিটের কথা বললেন বলে আমার একটা জিনিস মাথায় এলো যে আপনার ইউনিট পাল্টায়নি, সেই জন্যও কি এই 14 দিনে একটা সিনেমা শুট করা সম্ভব হয় যে ইউনিট পাল্টায়নি বলেই? না, সেটা না। মানে আমার সিনেমাটোগ্রাফার মূলত আমি 2-3 জনের সঙ্গে কাজ করেছি সিনেমাটোগ্রাফারের, সেইটা হয়েছে। মানে সেটার একটা কারণ হচ্ছে যে সিনেমাটোগ্রাফাররা সবসময় অ্যাভেলেবলও থাকেন না। বেশিরভাগ সৌমিক হালদার, এখন কাজ করছি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডি একটি ছেলে, কেরালার ছেলে, অপু প্রভাকর। আমি কাজ আচ্ছা। করেছি গোপী ভাগতের সঙ্গে, এফটিআই এর মধুশ্রীর সঙ্গে, সেটা হয়েছে। কিন্তু যেটা হয় এই 14 দিনের ব্যাপারটা আমাদের ক্ষেত্রে, মানে যারা অন্য ধরনের, মানে এই আলোচনা যত চলবে এই এই প্রসঙ্গ নিশ্চয়ই আসবে, আহ, যাদের ছবি
একেবারে মূল ধারার ছবি বলে বলা যায় না, হুম, যারা একটু অন্য রাস্তায় হাঁটেন, হাটকে হুম। যেটা বলা হয়। সেই। তো সেখানে এই যে আমাদের রিকভারি লজিস্টিক্স, যেটা যে একটা ছবি একজন প্রযোজক যে টাকা লগ্নি করেন সেটা তিনি যাতে ফেরত হুম, পান। হুম হুম আমি একই প্রযোজকের সঙ্গে 3টে ছবি করেছি পর পর। তো সেইটার জন্য এই লজিস্টিক্সে এই সময়কালটা মোটামুটি এখন একটা মানে বলতে গেলে হ্যাঁ, বাধ্যবাধকতার জায়গায় পৌঁছে গেছে। 14 থেকে 15 দিন, এর বেশি আচ্ছা অ্যাফোর্ড করা যায় না। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে অতনুদা তুমি একটা কথা বললে যে এই যে অন্য ধারার সিনেমা, মানে যারা অন্য ধারার সিনেমা করছে, তো সেখানে আমরা একটা টার্ম ইউজ করি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। তো সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, এলজা তুই বল। হ্যাঁ, সেটাই যে আপনি কি বলবেন যে আপনার সিনেমাগুলো কি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, বা ধরুন মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আর মেইন স্ট্রিম সিনেমা, তো এই যে দুটো দুটো আলাদা, আমরা খুব আলাদা করে দিয়েছি আজকে, তো আপনারগুলোকে আপনি কোন দলে ফেলবেন, বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা সম্পর্কে আপনার কি মতামত? না, এটা তো মানে একটা ধরনের সিনেমা যেটা আমরা জানি যে বহু সংখ্যক মানুষ, মানে বলতে গেলে সর্বজন স্বীকৃত, সর্বজন সমাদৃত যে সিনেমা আর কি, সেটা তো একটা আছেই, সব সময় আছে। কিন্তু তার বাইরে যারা কাজ করেন, মানে সেখানে তাদের ভাবনার একটা স্বাতন্ত্র্য আছে, এটা মেনে নিতেই হবে যে তারা ওই রাস্তা দিয়ে হাঁটেন না। ওই একটা কথা আছে না, আজকাল তো ফেসবুকে প্রায়ই দেখি কথাটা ছড়াচ্ছে যে আমি যে রাস্তাটা দিয়ে গেলাম সেখানে কম লোক ছিল, তাই জন্যে আমি অনেকটা দূর অব্দি পৌঁছতে পারলাম, ভিড়ে হারিয়ে গেলাম না, ইত্যাদি ইত্যাদি। এই তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এমনি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলতে মূল যে কথাটার উৎস, সেটা আমার মনে হয় জানা সব অনেকেরই, সেটা হচ্ছে স্টুডিও সিস্টেম। হুম, স্টুডিও সিস্টেম যেটা ছিল বরাবরই, যেখান থেকে একজন প্রযোজক তিনি ঠিক করতেন যে একটা সিনেমা কিভাবে তৈরি হবে, তিনি একজন চিত্রনাট্যকারকে দিয়ে একটা চিত্রনাট্য লেখালেন, তারপরে একজন পরিচালককে ডাকলেন। এই যে সিস্টেমটা ছিল, এটার বাইরে যখন সিনেমা চলে গেল, তখন বলা হলো তাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, মানে যারা পরিচালকই কিন্তু ঠিক করছেন যে আমি কোন কাজটা করব, এবং অ্যাকর্ডিংলি তিনি আচ্ছা, দরকার মতো প্রযোজক কে বেছে নিচ্ছেন যে ঠিক আছে, এই কাজের জন্য অমুক প্রযোজক আমার মনে হয় তার সঙ্গে কাজ করলে ভালো হয়। তো এই ব্যাপারটা যদি আমরা মেনে নিই, তাহলে আমি বলবো যে আমরা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আমি আবার ওই অর্থে ইন্ডিপেন্ডেন্ট নই যে অর্থে অনেক চলচ্চিত্রকারেরা নিজেরাই কো প্রডিউসার। হুম, হ্যাঁ, মানে হ্যাঁ, সেখানে হয়তো তারা নিজেরাই ওই ওই ফিনান্সের দিকটাও ভাবছেন এই ইত্যাদি। সেখানে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি ডিপেন্ডেন্ট অন দ্য প্রডিউসার। হ্যাঁ, তবে ওই ওই যে যেটা আগে আলোচনা করলাম যে আমরা এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে চাইছি যেটা ঠিক কনভেনশনের বাইরে, সেই সেই অর্থে ওটা পপুলিস্ট সিনেমা আমি বলবো না। কিন্তু আমি এও বলতে পারি যে আমাদের তৈরি কাজটা কোনো অর্থেই অ্যাবস্ট্রাক্ট নয় বা ডিপলি পার্সোনাল নয়, সেখানে আবার মেইন স্ট্রিম সেটা। কারেক্ট। আচ্ছা। তো এইখানে আরেকটা প্রশ্ন, অতনুদা তুমি যেটা বললে যে প্রযোজক একটা ডিপেন্ডেন্ট তুমি প্রযোজকের ওপর, তো এই যে সিনেমাগুলো হয়, যখন প্রযোজক খুঁজতে যাও বা একটা প্রডিউসারকে অ্যাপ্রোচ করো, তো কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয় এই যেসব সিনেমাগুলো একটু হাটকে তুমি যেটা বললে? সব সময় হয় এটা, সব মানে এটা এটা এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে আহ, মানে দ্য রোড লেস টেকন ইজ অলওয়েজ এ ডিফিকাল্ট রোড। সেটা Correct. তো সবসময়। আমাদের এখন সিনেমার ক্ষেত্রে এই বাজার শব্দটা এত বেশি প্রচলিত, এবং এত এত প্রেম মানুষের এই এই শব্দটার সঙ্গে, যে একটা সমস্যা এসেই যায় যে কার ছবি বিক্রি হবে, কে বিক্রি করতে পারবে, কে বেচতে পারবে, কে পারবে না।
এটা ভীষণ আমি বলবো যে একটা বড় জায়গা নিয়ে রয়েছে, এবং আমাদের দেশে তো বটেই আর কি। তো সেখানে একটা ছবি যেটা প্রাথমিকভাবে তার লক্ষ্য বাজারটা নয়, এটা যে মুহূর্তে বোঝা যাচ্ছে, এবং আমার মতো চলচ্চিত্রকার যারা চিরকালই একই ধরনের, আমি কিন্তু ওই ব্যালেন্সিং অ্যাক্ট বলতে যা বোঝায়, একবার একটা কমার্শিয়াল করলাম আবার একটা ইয়ে করলাম, সেটা আমি করিনি, কখনো করবো না। মানে সেদিন আমি কাজ বন্ধ করে দেবো, যেদিন আমার এরম অবস্থা হবে আমি আর ছবি করবোই না। কিন্তু আমার মতো পরিচালক যাদের ওপরে একটা স্ট্যাম্প মারা আছে যে এই লোকটা ওইরমই করবে, তো সেক্ষেত্রে প্রযোজকের নিশ্চয়ই তাদের ব্যক্তিগত যদি আগ্রহ না থাকে, তাদের নিজেরা যদি ওই ধরনের ছবিতে বিশ্বাসী না হন, তিনি কেন এগিয়ে আসবেন ছবিটা? সেই, তবে অতটা মানে চ্যালেঞ্জ তো থাকছেই তখন। সেটাই আমরা তবে দেখছি, মানে রিসেন্টলি বেশ কিছু যেমন ইন্দ্রাশ্রী আচার্য, সেদিন রঞ্জন ঘোষ, এমন অনেকেই উঠে আসছেন আজকাল বাংলা সিনেমায়, যারা মানে একটু অন্যরকম জিনিস আমাদের কন্টেন্ট দিচ্ছেন। তো এটা একটা মনে করি আশার আলোই আমাদের বাংলা সিনেমার জন্য, যে এমন অনেকেই করছেন, এই লাইনে হাঁটছেন, মানে আপনি যে পথে হাঁটছেন সেই পথেই যাচ্ছেন। তো আশা করি আরো অনেকেই যাবে এই পথে। তো আসলে এটা এটা বরাবর ছিল, মানে এটা যে এখনই তৈরি হয়েছে তা তো নয়, এটা বরাবরই ছিল। যে সময়ে আমরা বাংলা সিনেমার স্বর্ণযুগ, মানে যে সময় একটা চূড়ান্ত রোম্যান্টিসিজম, একটা স্টার সিস্টেম রয়েছে, এবং ওই মাপের দুজন নায়ক নায়িকা, উত্তম কুমার এবং সুচিত্রা সেন, সেই সময়ই কিন্তু রাজেন তরফদার কাজ করছেন, সেইখানে পূর্ণেন্দু পত্রী কাজ করছেন, পার্থপ্রতিম চৌধুরী কাজ করছেন, এবং পরবর্তীকালে তো আরো অনেকে, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম ঘোষ, অপর্ণা সেন পর 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 এসেছেন আর। তো এই অল্টারনেটিভ স্পেসটা চিরকালই ছিল, বরং এখন এটা খুব ছোট হয়ে গেছে, এবং মানে পরিচালকেরা আসেন, নতুন পরিচালকেরা আসেন, এক আধটা ছবি করেন, তারপরেই তারা একটুখানি বিপদে পড়েন হয়তো, বা ডিসিলিউশন হয়ে যান, এবং তারপরেই তারা একটা সম্পূর্ণ মানে বিপরীতমুখী একটা 180 ডিগ্রি টার্ন নিয়ে অন্য ধরনের ছবি করা আরম্ভ করেন। কাজে সেইটা মানে এইখানেই আমার মনে হয় একটা কমিটমেন্ট অফ দ্য ফিল্ম মেকার এর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং যত এই ধরনের ছবি হবে এই স্পেসটা বেঁচে থাকবে, তাহলে এই স্পেসটা মানে নার্চার করাটা দরকার খুব। আপনি যে অল্টারনেটিভ স্পেস নিয়ে কথা বলছিলেন বলে একটা জিনিস চলেই আসছে, সেটা হচ্ছে যে ওটিটি। এই যে ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে, সেটা আমি হিন্দিতে খুব খেয়াল করছি। আমরা ইনফ্যাক্ট মানে অন্যান্য অনেক জায়গাতেই হচ্ছে। বাংলার ক্ষেত্রে কি ওটিটি নতুন করে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দিয়েছে? কারণ বড় পর্দার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, মানে হল থিয়েটার পাওয়া অনেক বেশি খরচা, সেক্ষেত্রে ওটিটির রেভিনিউ সিস্টেমটা আলাদা। তো সেটাতে কি কোনো সুবিধা হয়েছে বাংলার পরিচালকদের? না, ওটিটিতে তো একটা সেলিং প্রপোজিশন, মানে আমাদের যেরকম আগে ছিল যে আমরা টেলিভিশনে দেখাতে পারতাম, স্যাটেলাইট রাইটস আমাদের ছিল, তারপরে এলো ওটিটি, কিন্তু যে সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা তো হলের জন্যই তৈরি করা হয়েছে, সেটা তো অল্টারনেটিভ ওটিটি হতে পারে না কখনো। ওটিটিটা হচ্ছে আমাদের আরেকটা মার্কেটিং অ্যাভিনিউ। তো সেটা ডেফিনেটলি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের তো আমরা গোড়ার থেকে, আমার একেবারে শুরুর দিক থেকেই ছবি নেটফ্লিক্সে আছে, ময়ূরাক্ষী, অ্যাবিসেনের, তো সেটা নিশ্চয়ই সুবিধে, কারণ আমরা আমাদের ওই যে রিকভারি লজিস্টিক্সটা সেদিক থেকে ডেফিনেটলি সুবিধে। কিন্তু যে ছবিটা আমি তৈরি করছি একটা হলের ভেতরে বসে দেখার জন্য, সেটা তো ওটিটি, যদি একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া যায়, বেশিরভাগ মানুষ দেখেন কিন্তু মোবাইলে। মানে এখন কাজেই আমার মনে হয় যে ওটা কোনোদিনই সিনেমার আরেকটা প্ল্যাটফর্ম হবে না, কখনোই হবে না। ওটা একটা মার্কেটিং প্রপোজিশন হবে, হয়ে আছে অলরেডি। তাহলে অতটা মানে এই যে সমস্যাটা আছে, সেদিন ইন্দ্রাশিস দার সাথে কথা হচ্ছিল যে এই যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যারা বানাচ্ছে, তারা যদি ডিমোটিভেট না হয়ে যায়, মানে তারা যে ভালো কাজ করতে চাইছে কিন্তু সেই অবসর বা সেই জিনিসটা পাচ্ছে না,
সেটার জন্য কি কেউ মানে একটা কালেকটিভলি একটা টিম বানিয়ে বা একটা ধরো আন্দোলন টাইপের কিছু বা একটা সাপোর্ট সিস্টেম বা একটা মানে এইভাবে কিছু কি ভাবনা চিন্তা করা যাচ্ছে যে আমরা কিভাবে বাঁচাতে পারি এই সিনেমাগুলোকে, বা একটা কি বলবো ওয়েভ টাইপের ক্রিয়েট করা? আন্দোলন করে কিছু হবে বলে মনে হয় না এটা। আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে উম, আমাদের একটা ইন্টারাকশনের জায়গা থাকা দরকার উইথ দ্য অডিয়েন্স। আমার মনে হয় সেটা খুবই দরকার। সেই পোডিয়ামটা যতক্ষণ থাকবে, সেই প্ল্যাটফর্মটা থাকবে, একটা ইন্টারাকশনের জায়গা থাকবে, আমার মনে হয় দর্শক যারা, আমি চিরকাল বিশ্বাস করি যে আমরা যে ধরনের সিনেমা করছি সেই ধরনের সিনেমার প্রচুর দর্শক আছে, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না, অনেক অনেক ক্ষেত্রেই পৌঁছতে পারছি না। তো সেখানে আমরা যদি এই পৌঁছনোর রাস্তাগুলো বার করতে পারি, এবং আহ, আসলে কি হয়, স্পেসটা ছোট তখনই হয় যখন মানুষ আর পরবর্তী প্রজন্ম আর অনুপ্রেরণার জায়গা পায় না। হ্যাঁ, আমরা যেরকম যাদের দেখে অনুপ্রাণিত হয়েছি তারা তো চিরকাল এই ধরনের ছবিতে বিশ্বাস রেখেছেন, তাদেরও যথেষ্ট, মানে তাদের কিন্তু খুব সহজ রাস্তা ছিল না, একই একই, ইটস মোরলেস দ্য সেম। তো সেখানেও ওই মানে তারাও নানান বাধা, নানান ধরনের সমস্যা সেই পেরিয়েই তারা গেছে। তো সেটা পেরোতেই হবে, সেটা নিয়েই চলতে হবে। সেটা তো কখনোই এখানে কোনো কমফর্ট জোন কেউ আমার মনে হয় কোনোদিন পাবেন না, আশা করাটাই ভুল। সেই আর তবে আমার মনে হয় যে এই ফেসবুকের দৌলতে অ্যাটলিস্ট মানে কিছুটা হলেও, মানে খুব বেশি বলবো না, বাট মানে দর্শকরা সচেতন হচ্ছেন। এবং আমি যেটা মনে করি যে পাবলিসিটি, একটা সিনেমা বের হচ্ছে কিন্তু সেটা আমরা জানতেই পারলাম না যে সেটা বেরিয়েছে বা কোথায় অ্যাভেলেবেল আছে। তো এই পাবলিসিটিও কিন্তু একটা, মার্কেটিংও কিন্তু একটা খুব বড় বিষয় একটা মানে সিনেমাকে পৌঁছে দেওয়ার জন্য। তোমার কি মনে হয়? হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই। সোশ্যাল মিডিয়ার তো খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ে। আর এই এই ধরনের মানে ইন্টারাকশন জায়গা তৈরি হওয়াটা খুব জরুরি, খুবই জরুরি। ওয়ার্ড অফ মাউথের আমার মনে হয় অপরচুনিটিটা বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য। মানে এই যে আমাদের এই গ্রুপ সিনেমা, আমরা এখানে সবসময় যে সিনেমাগুলো লোকে দেখেনি, নাম শোনেনি, সেইগুলো নিয়ে আমরা খুঁজে 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 আলোচনাগুলো করার চেষ্টা করি, যাতে আরো 5টা লোক সিনেমাটা অন্তত খুঁজে গিয়ে দেখে, যে মানে হ্যাঁ নেটফ্লিক্স খোঁজে। অ্যাবসলিউটলি। হুম হুম, অ্যাবসলিউটলি সেটা খুব দরকার, সেটা ভীষণভাবে প্রয়োজনীয় আর কি। বেশ, তো অতনুদা এই জিনিসগুলো নিয়ে তো আলোচনা হলো, এবার একটু অন্যদিকে ডেভিয়েট করে যাই। যে আহ, হুম এই যে সিনেমা তুমি যখন সিনেমা বানাও বা যে কোনো ফিল্ম মেকার অনেক সিনেমা দেখেন, মানে একটা, যেমন কথায় বলে যে একটা গল্প লিখতে গেলে 1000টা গল্প পড়তে হয়, তেমন তেমন ভাবে আশা করি সিনেমা বানাতে গেলে অনেকেই অনেক রকম সিনেমা দেখেন। তো তুমি এখন এই মুহূর্তে ভারতীয় সিনেমায় যদি তোমাকে বলা হয় এবং বিদেশি সিনেমা যদি তোমাকে বলা হয় যে পছন্দের তোমার অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক এবং সিনেমা, এই 4টে ক্যাটাগরিতে যদি কিছু নাম তোমাকে, তোমার থেকে জানতে চাওয়া হয় যে তোমার পছন্দ কি, তো তুমি কি কি নাম বলবে আমাদের? প্রচুর 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 আছে, এটা মানে কঠিন প্রশ্ন বলে হয়ে গেল। বলে শেষ করা খুব মুশকিল। অনেক অনেকের কাজ খুবই উচ্চ মানের, এবং সেখানে মানে ভারতীয়, আমি বলছি ভারতীয় ক্ষেত্রেও সাউথে, মালায়ালামে, মারাঠি সিনেমা ভীষণ ভালো সব পরিচালকেরা আসছেন, কাজ করছেন। ডক্টর বিজু আছেন, সানাল শশীধরন আছে, এদিকে হানসাল মেঠা আছেন, আহ, আরো অনেকে, প্রদীপ সেই পূর্বা আছেন এদিকে, খুব ভালো কাজ করছেন, খুব ইন্টারেস্টিং কাজ করছেন। আম, একটি বাচ্চা খুবই ছেলে মানুষ ছেলে, একটা অ্যাসামিস ছবি আমার দারুণ লাগলো, আমিষ বলে। হ্যাঁ আচ্ছা, করেছে, ভাস্কর হ্যাঁ। হাজারিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভীষণ, হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং ছবি। কাজে এটা তো আছে, এই এই মানে মুভমেন্টটা চলছে, সেটা থেমে যায়নি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বিদেশেও তো অনেক, মানে আহ, আগে তো অনেকের কাছ থেকে আমরা অনেক ধরনের মানে আমি বলবো ইন্সপিরেশনের জায়গা তৈরি হচ্ছে। এখনো জিম জারমুশ কাজ করছেন, খুব অন্য একটা ধারা নিয়ে কাজ করছেন। স্যাম মেন্ডিসের কাজে খুব মানে নানান ধরনের ইয়ে আছে, আমেরিকান বিউটি থেকে রিভলিউশনারি রোড,
আবার পরবর্তী ক্ষেত্রে। তো এটা মানে আলাদা করে নাম করতে গেলে বিরাট সেই বিরাট লিস্ট হবে। ঠিক আর আছে। ইরানে হুম। তো প্রচুর পরিচালকেরা রয়েছে। সেই আচ্ছা, এবার একটা প্রশ্ন করতেই হবে। এটা মানে আমরা আপনার ইন্টারভিউ নেওয়ার আগে একটা ক্রাউড সোর্স করেছিলাম যে কে কি জিজ্ঞেস করতে চায়, এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে, তাই এটা করতেই হবে, না হলে লোকে লেগে যাবে। সেটা হচ্ছে যে সায়েন্স ফিকশন, অ্যাবি সেন। তো আপনার বাংলায় সায়েন্স ফিকশন করার আইডিয়াটা কোথা থেকে এলো? কারণ আমরা বাংলায় খুব একটা দেখি না। অ্যাবিসেন্টটা মানে আমার বরাবরই একটা বিজ্ঞান ভিত্তিক হুম কল্পবিজ্ঞানের হুম একটা হুম হুম আগ্রহ ছিলই সেটা। হুম 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 সেই হুম আর আরেকটা আমার এই গল্পটা মনে হয়েছিল যে ভারী মজার গল্প, মানে যেহেতু প্রত্যেক আমরা মানুষের ক্ষেত্রে একটাই সময় তার বরাদ্দ, সে একটা সময়ের মধ্যেই তার জীবন অতিবাহিত হয় এবং আহ, জন্ম থেকে মৃত্যু অবধি, এবং সেখানে যদি একজন মানুষ আরেকটা সময়কাল সে পায়, যেটা আমাদের চিরকালের ফ্যান্টাসি আর কি, যে যদি আমি সেই 30 বছর পিছিয়ে যেতে পারতাম এরকম, তো তাহলে কি ধরনের জটিলতা হতে পারে বা কি ধরনের পরিস্থিতি হতে পারে। এবং সেখানে আমার মূল ইন্টারেস্টটা ছিল যে ওই স্যাটারিক্যাল হুম। কমিক এলিমেন্টসটা সব থেকে সেই ইম্পর্টেন্ট ছিল। তো সেইভাবে আমার মনে হয় মূলত অ্যাবিসেনের ইয়েটা। আরেকটা যেটা মজার ছিল সেটা হচ্ছে যে এখানে কোনো গ্যাজেটস ছিল না। হুম। আমার মনে আছে যে কেউ একজন একেবারে গোড়ার দিকে কেউ একজন লিখেছিলেন যে আমরা এই এই একটা অদ্ভুত সায়েন্স ফিকশন যেখানে কোনো টাইম মেশিন নেই অ্যাজ সাচ। হুম হুম হুম। তো সেটা আমাদের খুব মানে ইনফ্যাক্ট তার কয়েক বছর আগেই উডি অ্যালেন ওই অসাধারণ ছবিটা হ্যাঁ, করেছেন মিডনাইট ইন সেটাই। প্যারিস। তো আমাদের সকলের ওই ওই আরেকজন মস্ত বড় মানে অনুপ্রেরণার জায়গা। আজও তিনি যে ধরনের কাজ করে যাচ্ছেন এবং প্রতিটা কাজ তার আগের কাজের থেকে আলাদা, মানে নিজেকে অতিক্রম করার, নিজের যে গণ্ডিটা সেটাকে ভেঙে চুরমার করে এগিয়ে যাওয়ার আরেকটা আমি বলবো যে জ্বলন্ত উদাহরণ হচ্ছেন উডি অ্যালেন। একদম সহমত। তো অতনুদা, এই যে সায়েন্স ফিকশন তুমি বললে যে কোনো গ্যাজেট নেই, মানে একটু অন্য ধারার করতে গেলেই সবাই মানে প্রশ্ন তোলে, যেমন তুমি ট্যাবলেটের মাধ্যমে দেখিয়েছো। তো এই যে অন্য ধারার সায়েন্স ফিকশন, মানে আমি একটা জিনিস খুব শুনেছি যে বাংলা সিনেমায় হলিউডের মতো সায়েন্স ফিকশন হতে পারে না, যেমন ইনসেপশন বলুন বা ইন্টারস্টেলার, যে বাজেট নেই আমাদের, আমাদের অতটা বাজেট বা সামর্থ্য নেই। কিন্তু আমরা যদি দেখি যে টার্ভস্কির সিনেমা সোলারিস, বা ধরুন রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম কোহেরেন্স বলে, একটা শুধু ঘরের মধ্যে একটা সিন, তেমন কোনো বাজেট নেই, শুধু গল্প দিয়ে এমন একটা সিনেমা বানালো টাইম ট্রাভেল প্যারালাল ইউনিভার্স নিয়ে, যে মানে মাথা ঘুরে গেল আর কি। তো এই যে যুক্তিটা যে আমাদের বাজেট নেই, আমরা ভালো সায়েন্স ফিকশন বানাতে পারছি না, তো এটা কতটা মানে অযৌক্তিক বা যৌক্তিক মনে হয় তোমার কাছে? না, কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোর জন্য ওই স্কিলটা দরকার, ওই ক্যানভাসটা দরকার, সেটা অ্যাভয়েড করা যাবে না। মানে আমায় যদি স্পেসশিপ তৈরি করতে হয় তাহলে সেটা ওই রাংতা লাগিয়ে আর এই করে থার্মোকল জ্বলে হবে না। হ্যাঁ, কোনো মতেই। কাজেই সেটা যদি না হয় তাহলেও সায়েন্স ফিকশন অনেক ধরনের হতে পারে। আর এখন আমাদের এখানে গ্রাফিক্সের যে কাজ হচ্ছে সেগুলো অনেক বেটার, অনেকটাই হুম হুম। তার তার বাজেটও অনেক কমেছে, মানে সেটা অ্যাফোর্ডেবল হয়েছে। তো আচ্ছা। সেগুলো সুবিধা হয়েছে। সায়েন্স ফিকশন কেউ যদি কাজ করতে চান এবং তার যদি একটা লক্ষ্য থাকে যে আমি এই বাজেটটা কনস্ট্রেন্ট হবে না আমার ক্ষেত্রে, এমন একটা হুম বিষয় আমি নির্বাচন করব বা এমন একটা ফর্ম নিয়ে কাজ করব, তিনি করতেই পারেন। আমার বিশ্বাস সেখানে কিন্তু অসুবিধে নেই। হুম। সম্প্রতি আমরা দেখলাম যে প্রফেসর শঙ্কু নিয়ে একটা সিনেমা হয়েছে বেশ। তো হুম আশা হুম। করি আরো ফিউচারে পাবো। তো আপনার কি আরো কোনো এমন প্ল্যান আছে, যে সায়েন্স ফিকশনে, যেহেতু বিজ্ঞানের সায়েন্সের প্রতি বেশ ইন্টারেস্ট আপনার আছে বললেন, এমন ভবিষ্যতে কিছু?
হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই সায়েন্স ফিকশন বাহ, পড়তেই চাই, দারুণ definitely। ব্যাপার। খুবই ভালো কথা। ঠিক আছে, দর্শকরা অপেক্ষায় খুব থাকবো তাহলে। সেই আমি তো অবশ্যই। তো এখানে অথবা তোমার একটা সিনেমা যেটা রূপকথা নয়, যে প্রথম দিককার অংশমানের ছবি পর রূপকথা নয় করেছো, তো সেখানে আমরা আজকের দিনের এক বিখ্যাত অভিনেত্রী রাধিকা আপ্তেকে দেখতে পাই। তো এই যে নন বেঙ্গলি একজন অ্যাক্ট্রেসকে দিয়ে বাংলা সিনেমায় অভিনয় করানো বা পরিচালনা করা, এটা কতটা মানে চ্যালেঞ্জিং মনে হচ্ছে তোমার কাছে? না, ও তো তার আগে করেছিল, অন্তহীন অন্তহীন। করেছিল ও। হ্যাঁ, ওর একটা তো ওর ইয়ে ছিলই, মানে ওর কাজ করার অভিজ্ঞতা ছিল, তাছাড়া খুবই ভালো, খুবই মানে উঁচু মাপের অভিনেত্রী, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তো অসুবিধা একেবারেই হয়নি, তার কারণ ওর যে ভাষাটা, ও স্ক্রিপ্টটা খুব ভালো করে ও ভাষাটা ইয়ে করে আসতো। শুধু যখন খুব ইম্প্রোভাইজেশনের জায়গা হতো, যেরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে ওর একটা বড় সিন ছিল, ওর আর ওই ফ্ল্যাশব্যাকে আর কি, ইন্দ্রনীল হ্যাঁ, সেনগুপ্ত আর ওর। তো সেখানে ও খুব চিন্তায় পড়ে গিয়েছিল, আমায় বলতো যে আমাকে তুমি বলো এই ছোট বাচ্চাটাকে আমি কত রকম ননসেন্স নেমে ডাকতে পারি বাংলায়, কারণ আমার দরকার হবে এতক্ষণ একে হ্যান্ডেল করতে গেলে। তো এইরকম সেই। ভীষণ ডেডিকেটেড এবং ভেরি ইজি টু ওয়ার্ক উইথ, মানে আমাদের আমরা যেভাবে শুটিং করি সেখানে অনেক সময় হয়েছে যে হয়তো আমরা मेकअप वैन নেই বা সেরকম ইয়ে নেই, বলে ও कोई प्रॉब्लम नहीं, हम यहीं लेट जाएंगे, कोई प्रॉब्लम नहीं है। তো ও ভীষণ মানে, হ্যাঁ, ও ট্রুলি অ্যান আর্টিস্ট ইন এভরি সেন্স অফ দ্য টার্ম, একেবারে। তো অসুবিধা হয়নি, কোনোই অসুবিধা হয়নি। আর ও তো বাংলাটা মোটামুটি বলেছিল, তারপরে তো আমরা ডাব করেছিলাম। আচ্ছা, তো ডাবিংটা কি পুরোটাই মানে অন্য কেউ করেছে না ওনার কিছু ছিল মানে? না না, পুরোটাই পুরোটাই আচ্ছা, পুরোটাই। আচ্ছা, 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 ওকে। তো এরপর তাহলে আমাদের সময় বোধহয় শেষ হয়ে আসছে, আমার মনে হয় আমাদের অলরেডি 8:53 8:53 কটা বাজে আমি জানি না। ঠিক আছে, আরো কিছুটা সময় আছে, আরো 10-20 মিনিটের মতো আছে, 15 মিনিট আছে। তো এলজা, আমরা মোটামুটি যেটা ভেবেছিলাম যে আরো কিছু সিনেমা, মেনলি যেটা রবিবার, এই হুম, রবিবার সিনেমাটা নিয়ে মানে আপনি তো তার আগে ময়ূরাক্ষী করলেন, ময়ূরাক্ষী একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো। আমি দেখেছি এবং অনেকের সাথে কথা হয়েছে, এই নিয়ে আলোচনাও হয়েছে। মানে দারুণ একটা সিনেমা, একটা মানে কি বলবো, মানে অনেক কিছু এক্সপ্লোর করা আমাদের মনের ভেতরের জিনিস। আর সব থেকে দারুণ ব্যাপার যেটা ময়ূরাক্ষীর, যে ময়ূরাক্ষীকে দেখানোই হলো না সিনেমায়। মানে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে যার নামে সিনেমা তাকে একটা সাসপেন্সের মধ্যে রেখে দেওয়া, যে কে শেষ পর্যন্ত গিয়ে একটা রিয়েলাইজেশন হয়। তো এই জিনিসগুলো খুব একটা দেখা যায় না বাংলা সিনেমায়। তো ময়ূরাক্ষীর পর রবিবার নিয়ে অনেকের সাথে কথা হয়েছে, এখানে দর্শকটা দুভাগে বিভক্ত। মানে টু বি ফ্র্যাঙ্ক, মানে অনেকের সাথে আমি কথা বলেছি এবং যেটা বুঝতে পেরেছি যে রবিবার অনেকের আহ বুঝতে অসুবিধা হয়েছে বলুন, বা কি বলবো, মানে আরো কিছু হয়তো চাইছিল। তো এবার যে প্রশ্নটা হচ্ছে যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড মতো একটা জাতীয় পুরস্কার পাওয়ার পর একটা সিনেমা বানাতে গেলে কি মানে ওই চাপটা থাকে যে আহ, মানে আমি ধরুন, মানে আমি যেটা একজন বলেছিল আমাকে, বেশ একটা ভালো কথা, যে আমি যদি এমনি রবিবার দেখতে যেতাম হয়তো আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি ময়ূরাক্ষী দেখতে গিয়ে আমি রবিবার দেখতে গিয়েছি। তো সেখানে কিছুটা হয়তো মানে আমার একটা তুলনামূলক ব্যাপার চলে এসেছে। তো এই জিনিসটা নিয়ে যদি কিছু বলো তুমি। হ্যাঁ, প্রথমে বলি ওই তোমার ফার্স্ট পার্টটা, সেটা হচ্ছে ময়ূরাক্ষী কে দেখা যায়নি ঠিকই, কিন্তু ময়ূরাক্ষীর সম্পর্কে খুব পরিষ্কার একটা ধারণা দর্শকদের দেয়া হয়েছে। মানে সে Correct. বরোদায় থাকে, সে ওর ইয়ে, মানে ওটা কোনো কাল্পনিক চরিত্র একেবারেই নয়। হুম, হুম। সে ওর হ্যাঁ, ওর বাবার ছাত্রী ছিল, তাকে অনেকে দেখেছে, যে মেয়েটি তার সম্পর্কে সব থেকে বেশি খবর দিচ্ছে সে তো পরিষ্কার বলে দিচ্ছে যে সে বিবাহিত, তার একটি মেয়ে আছে ইত্যাদি, এরকম আর কি। তো কিন্তু ময়ূরাক্ষীর কোনো সিন নেই হুম, ছবিতে আর কি। এটা এটা ঠিক, হ্যাঁ। ময়ূরাক্ষী বেসিক্যালি তার যে মূল জায়গাটা সেটা নিয়ে কিন্তু খুব কম আলোচনা হয়। ময়ূরাক্ষীটা এটা খুব ইমোশনাল জায়গায় মানুষ কানেক্ট করেন, এটা ঠিক, কিন্তু ময়ূরাক্ষীর মূল জায়গাটা হচ্ছে যে
একজন মানুষ তার অসুস্থতার ফলে, ডিমেনশিয়ার ফলে, তিনি তার ছেলেকে 25 বছরের অতীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কারেক্ট। এবং নিয়ে গিয়ে তিনি তাকে সেই অতীতের একটা চরিত্রের সঙ্গে একটা সংযোগ ঘটানোর চেষ্টা করছেন। ইটস নট আ অর্ডিনারি ফাদার সান স্টোরি আর কি। এটা আমাকে গিরিশ কাস্টাভাল্লি বলেছিলেন যে আমাকে সবাই বলল ইটস এ ভেরি ইমোশনাল ফাদার সান স্টোরি, বাট ইটস নট অ্যান ইমোশনাল ফাদার সান স্টোরি। আসলে ময়ূরাক্ষীর অনেকটাই কিন্তু আমাদের কল্পনা প্রসূত, মানে আমরা আমাদের বাবা, আমরা সেই কানেকশনটা ভীষণ ভাবে আছে আর কি। সেই ময়ূরাক্ষীর যে কানেক্টটা, সেই কানেক্টটা আমি রাখতে চাইনি এর পরের ছবিতে, কারণ আমি কোনোদিনই একটা কমফর্ট জোনে আটকে থাকতে চাইনি, যে কারণে আমি অংশুমানের ছবির পরেই তখন 23 করেছিলাম। হুম এবং আমি ইয়ের পরে একফালি রোদের পরে অ্যাবিসেন করেছিলাম, বা ইনফ্যাক্ট উল্টো যদি ভাবি যে অ্যাবিসেনের পরে আমি ময়ূরাক্ষী করেছিলাম। তো কারেক্ট। আমার সব সময় যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে যে জায়গাটা আমার দেখা হয়ে গেছে, করা হয়ে গেছে, আমি যদি এরপরে মা মেয়ে, দুই ভাই, দুই বোন ইত্যাদি নিয়ে করে যেতে চাই, তাহলে কি হয়, আমার আর কোনো মানে নিজেকে অতিক্রম করার কোনো চেষ্টা করা হয় না আর কি সেখান থেকে। কারেক্ট। রবিবারের দুটো বিষয় আছে। একটা হচ্ছে রবিবার ইন্টারেস্টিংলি আমার কাছে, মানে আমি যদি সর্বভারতীয় ক্ষেত্রটা ধরি, তাহলে আমার সব থেকে ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্ম, মানে ইন টার্মস অফ দ্য ক্রিটিক্স আর কি। মানে রবিবারের সমালোচনা করেছেন সর্বভারতীয় ক্ষেত্রে এবং বাইরে থেকেও অনেকে আর কি, এবং আচ্ছা। সেখানে আমি বলবো যে ছবিটার আমার একটা বড় প্রাপ্তির জায়গা সেটা। ইনফ্যাক্ট ফিল্ম ক্রিটিক্স গিল্ড অফ ইন্ডিয়া থেকে পুরস্কারও পাওয়া, ইত্যাদি ইত্যাদি যা কিছু। আর আচ্ছা। রবিবারের মূল যে জায়গাটা সেটা হচ্ছে একটা নতুন ফর্ম নিয়ে কাজ করা, যে ফর্মটা একটা খুব মানে দর্শকদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে দাঁড় করানো, বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, একটা ভীষণ র্যাম্বলিং স্ট্রাকচার যাকে বলে। আমরা তো একটা নিটোল গল্প আশা করি যে প্রথম 10-15 মিনিটের মধ্যে বুঝে যাব যে গল্পটা কোন দিকে যাবে। এবার যেখানে যেখানে যাচ্ছে সেখানেই আমরা একটা সম্পূর্ণ উল্টো বাঁক নিচ্ছি এবং নিয়ে সেখান থেকে আবার আরেকটা রাস্তা খোঁজার চেষ্টা করছি। এবং এই করতে করতে যে যাওয়ার যে পদ্ধতিটা, সেটাই কিন্তু মানে আমি বলবো যে যারা এই ছবিটাকে যাদের ভালো লেগেছে তাদের কাছে এটাই তার মূল জায়গাটা, মানে মূল বৈশিষ্ট্যটা আর কি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে রবিবার আমাদের যে এই পুরনো প্রেমের কাছে ফিরে যাওয়ার যত গল্প হয়েছে এখন অব্দি আর কি, সেটার থেকে একেবারে অন্য একটা রাস্তায় হাঁটে। আর একদম। রবিবারের শেষ নিয়ে অনেকে বলেন আমাকে, অনেকে বলেছেন যে হঠাৎ করে শেষ হলো বা কিছু। তো রবিবারের শেষটা খুব সিম্পল, সেটা হচ্ছে ও বলা আরম্ভ করলো, ওর ওর জীবনের কথা বলা আরম্ভ করলো, মানে ইটস মানে অ্যাজ সিম্পল অ্যাজ এনিথিং। ও ওই মেয়েটির মনে হলো যে এই এমন একটা জায়গায় ও এসে দাঁড়িয়েছে জীবনে, যেখানে সরাসরি এই লোকটিকে কোনোভাবে ওর মনের কাছাকাছি জায়গা দেওয়ার ওর কিন্তু মানসিক অবস্থাটা নেই, একেবারেই নেই। মানে এতটা বলতে গেলে রাগ, ঘৃণা, অভিমান, কষ্ট, যন্ত্রণা সে বয়ে বেড়াচ্ছে। সেখানে ওর মনে হলো যে তিনটে পরিষ্কার চুক্তির জায়গা যদি হয় আর কি। মানে এখানে এর ইন্টারেস্টিং আসপেক্টটা হচ্ছে দ্য ফিল্ম এন্ডস উইথ এ ডিল, মানে কোনো যে আমাদের সহজ যে সম্পর্কের যে সমীকরণগুলো সেগুলোকে বাদ দিয়ে সে একটা ডিলের জায়গা তৈরি করতে চায়, যেখানে সে বলে যে তোমার জীবনের কথা তুমি আমাকে বলো, যদি তুমি আমাকে বলো আমার বইয়ের একটা চ্যাপ্টার হবে, আমি আর কোনোদিন নিজেকে ব্যবহৃত মনে করব না, যদি তুমি আমাকে বলো একটা থেরাপিউটিক জায়গা থেকে তোমার মনের ভার হয়তো কমবে,
যদি তুমি আমাকে বলো আমি উকিল এবং হয়তোবা তোমাকে এই কেসের ক্ষেত্রে আমি কোনো সাহায্য করতে পারি। এবং অ্যাট দ্য এন্ড হি স্টার্ট সেইং ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে সেটা কোনো সেই ইয়ে নেই। এবং আমার মনে হয় এইখানেই সমস্যাটা তৈরি হচ্ছে যে আমাদের যে যে টিপিক্যাল ন্যারেটিভ মোডস, যে মোডস গুলো নিয়ে আমরা বছরের পর বছর কাজ করছি, তার হুম হুম বাইরে যাওয়ার যখনই যাচ্ছি তখন কিন্তু আমরা এটা, আমি বলছি যত জায়গায় বাইরে দেখানো হয়েছে কারুর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না একেবারেই। সেই তো সেই আমাদের এইটা না, সিনেমাটা একটু কোথাও একটা আমাদের হয়তো আমরা একটু বাঁধা ধরা ওই একটা লিটারেরি ফর্মে বিগিনিং মিডল এন্ড এন্ড হুম 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 সিনেমা হুম সবসময় হবে। এবং সেখানে সবকটা সাবপ্লট, আমাকে অনেকে বলেন যে সাবপ্লট গুলো ওপেন, তো সাবপ্লট তো ওপেনই থাকবে। একটা মানুষ, আমি যদি সারা দিন, আমি যদি আমার সারা দিনের কথা ভাবি, একটা লোকের সঙ্গে আমার সকালে দেখা হয়েছে, তার একটা ছোট্ট উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সে সারা দিন ধরে মেসেজ পাঠাবে, আর কিন্তু তার হুম। কিছু করার নেই। হুম তো এইগুলো আমাদের হ্যাংওভার অফ লিটারেচার। মানে লিটারেচার আমাদের একটা ভাবে হুম, সিনেমা দেখতে ইয়ে করেছে। আর এটা হবেই, মানে ছবি তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, এটা তো হুম, চলতেই হুম, থাকবে। হ্যাঁ মানে সেই আলটিমেটলি আর্ট তো সাবজেক্টিভ, সায়েন্স মানে আর্ট তো হ্যাঁ অ্যাবসলিউটলি, সাবজেক্টিভ, সায়েন্স অ্যাবসলিউটলি, তো অবজেক্টিভ, তো মানে আলটিমেটলি তো তা হবেই, একদম হতে বাধ্য। হ্যাঁ অ্যাবসলিউটলি। এবং মানে ওই একটা খুব ইন্টারেস্টিং কথা উৎপল দত্ত একবার বলেছিলেন যে এত লোক আসছে আমার এই নাটক দেখতে, আমার খুব ভয় করছে। তো ওই মানে মুশকিল হচ্ছে যে খুব বেশি মানে অ্যাডমিরেশন, কারণ আমাদের এখন সমালোচনাটা তো আর গঠনমূলক নেই, আমরা আইদার প্রশংসা আর নিন্দা, হুম তো এই দুটোর মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি। তো আমাদের যদি খুব বেশি প্রশংসার একটা জায়গা তৈরি হয়, তাহলে সেই ডিরেক্টরের আমার মনে হয় একটু রাস্তা বদল করা ভালো। মানে তা না হলে সে কিন্তু আহ, আর নতুন কিছু করতে পারবে বলে মনে হয় না। তো আই টুক দ্য ঠিক রাইট ডিসিশন। এবং হুম, বিনিশুতয় আবার একটা অন্য 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 ধরন, একেবারে অন্য ধরন। সেই এটা না, এটা না শুনে আমার খুব ভালো লাগলো এই যে আপনি বললেন যে আহ, যখন খুব প্রশংসার অভ্যেস হয়ে যায় তখন পরিচালকের একটু নতুন কিছু ভাবা উচিত। এটা আমার শুনে খুব একেবারেই ভালো তাই, লাগলো। একেবারেই তাই। আমার অংশুমানের ছবির ক্ষেত্রেও হয়েছিল যে অংশুমানের ছবি ওয়াজ মানে সাংঘাতিক ওভারওয়েলমিং। তো আমি একদম একটা মানে বিপরীত রাস্তায় হাঁটা আরম্ভ করেছিলাম, না হলে ওই মুশকিল হয় যে একই জায়গায় ঘুরতে হয়। এটা তো আমাদের সেটাই মানে যারা সব প্রবাদ প্রতিম পরিচালক তারা অজস্রবার করেছেন। হুম মৃণাল সেন সারা হুম জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একজন পরিচালক কত রকম ভাবে নিজেকে ভাঙতে পারেন, কত রকম ভাবে নিজের সঙ্গে নিজেকে একটা প্রশ্নের মুখে দাঁড় করাতে পারেন। আহ, মানে ওর হ্যাঁ মতো তো রিজেকশন আমার মনে হয় বাংলার কোনো পরিচালক, মানে গিভেন দ্য ভলিউম অফ হিজ ওয়ার্ক হুম আর কি, Correct, যতগুলো ছবি উনি করেছেন, যতটা রিজেকশন উনি পেয়েছেন, আমার মনে হয় কোনো পরিচালক অতটা ফেস করেন। সেই তো প্রথমত এখানে তুমি একটা কথা বললে, জাস্ট ওটার প্রসঙ্গে আমি জাস্ট বলি যে আহ, এই যে তুমি একটু অন্য ধরনের সিনেমা যে রবিবার, যে অনেকে বললেন ওপেন এন্ডিং, ওপেন এন্ডিং, এই যে ওপেন এন্ডিং এর ব্যাপারটা যে একটু ভাবতে হবে, যেখানে তুমি পরিষ্কার করে কিছু বলে দিচ্ছ না, তুমি একটা সূক্ষ্ম সূক্ষ্ম ক্লু রেখে দিচ্ছ, সেটা দিয়ে তোমাকে ভাবতে হবে। তো আমার মনে হয় এই জিনিসটাও এখন মানে সবাই ঠিকভাবে নিতে পারে না। একটু ওপেন এন্ডিং হলেই বলে কি বুঝলাম রবিবার, না। রবিবার ওপেন এন্ডিং নয় তো। না না হ্যাঁ রবিবার রবিবার কোথায় ওপেন, ওপেন? রবিবার ওপেন এন্ডিং নয়, রবি অবশ্যই। না না না, রবিবার একেবারেই ওপেন এন্ডিং নয়, বরং ওপেন এন্ডিং ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী যে জায়গায় শেষ হয় সেই জায়গায় একটা মস্ত বড় প্রশ্নের মানে সামনে কিন্তু দাঁড়ায় দর্শক, যে হুম আলটিমেট টেক অ্যাওয়ে অফ আর্জনিল কি, সে কি নিয়ে ফিরছে। হ্যাঁ, কিন্তু রবিবার ইজ ভেরি সিম্পল। রবিবারেও গল্পটা বলা আরম্ভ করে, ওকে বলা হয়েছিল তুমি যদি আমার বইয়ের একটা চ্যাপ্টার কন্ট্রিবিউট করো হুম তাহলে আমি কিন্তু তোমার জন্য এই 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 করব।
তো ও তো ওই হ্যাঁ, দেখায় যে কিভাবে ও বিল। ওটা শুরু করেছিল একটা 10 টাকার ম্যাজিক দেখিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, রবিবার ডাজন্ট হ্যাভ অ্যান ওপোনেন্ট। ওপোনেন্ট আমার অনেক ছবিতে আছে, আমার তখন তেইশে আছে, আমার এতে আছে কিছুটা, অ্যাবিসেনে আছে একদম। কিছুটা। অ্যাবিসেনে একটা অদ্ভুত মানে আমি বলবো এক্সাক্ট রিয়েলাইজেশন অফ অ্যাবি কি শেষ পয়েন্টে এসে হুম, হুম। ও ও কি মানে ওই যে মেয়েটির সঙ্গে ওখানে ওর পরিচয় হলো, ঘনিষ্ঠতা হলো, তার কাছে রয়ে গেল নাকি ওর স্ত্রীর কাছে ও ফিরে এলো, Yes, সেই right. দ্বন্দ্বটা কিন্তু থেকেই যায়, সেটা থেকেই যায়। না, এটা সেই। আমার মনে হয় যে এটা দর্শকের উপর নির্ভর করে, যে মানে দর্শক কি ভাবতে ভালোবাসে, কি ভালোবাসে, মানে কি চায়। একদম এক্স্যাক্টলি তো ওই জিনিসটা এক্স্যাক্টলি। খুব সুন্দর। এবং হুম, আমার কি মনে হয় যে দর্শক তো, আমাকে দর্শকের প্রতি যদি যথেষ্ট সম্মান দিতে হয়, মানে তাকে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে পরিচালক এবং দর্শকের, তাহলে তো আমি চাইবো যে তিনি ভাবুন, তিনি তিনি তার মতন করে correct. চিন্তা করুন যে একটা খুব বিখ্যাত মানে ইয়ে আছে যে মৃণাল সেনকে অনেকে বলেছিলেন যে একদিন প্রতিদিনের মেয়েটি কোথায় গিয়েছিল, তো উনি বলতেন আমি জানি না কোথায় গিয়েছিল। আপনি ভাবুন, আপনি আপনি ভাবুন। আপনি এতদিন এতদিন পৃথিবীতে কাটালেন, এবার ভাবুন মেয়েটি কোথায় গিয়েছিল। তো ব্যাপারটা তাই। ভালো। এবং আমাদের যে কোনো আর্ট ফর্ম, সেটা তো ওপেন অ্যান্ড শাট নয়, মানে সেটা হুম, ওই আবার ওইখানেই ফিরতে হয় যে ওই সর্বজন স্বীকৃত সমাদৃত ছবির সঙ্গে তফাৎটা এইখানে, যে সেই। সেখানে তো আমি একদম কজ এন্ড এফেক্টের মতো বলে দিচ্ছি, আমি একটা প্রবলেম তৈরি করব এবং আলটিমেটলি আমি একটা সলিউশন দেব তার। তো হুম, ইটস নট লাইক দ্যাট, সেটা তো নয়। correct. সেই। না, এটা ভালো বললে তুমি। আমরা অলমোস্ট আমাদের শেষের দিকে চলে এসেছি। সেখানে কিছু আমাদের বন্ধুরা কয়েকটা প্রশ্ন করেছে দেখলাম, যেগুলোর মধ্যে কিছু আমরা অলরেডি অ্যাড্রেস করে ফেলেছি। এটা অ্যাড্রেস করা হয়নি সেটা হচ্ছে যে তিনজন একই প্রশ্ন করলো, সেটা হচ্ছে যে তোমার এই ট্রিলজি নিয়ে, এই ময়ূরাক্ষী, রবিবার এবং বিনিসুতোয়। তো এই ট্রিলজির ভাবনাটা এবং বিনিসুতো নিয়ে যদি তুমি কিছু কথা বলো আমার সাথে। এটা মূলত হচ্ছে যে প্রত্যেকটা গল্পে দুজন করে মানুষ, তারা একটা শহরে, মানে সেই শহরটা এখানে কলকাতা, কিন্তু সেটা যে কোনো জায়গা হতে পারে, সেই শহরে তারা একটা আধুনিক শহরে সেই দুজন মানুষ মুখোমুখি হয় অদ্ভুতভাবে। তারা একা, তারা কোথাও না কোথাও তারা জর্জরিত, বিধ্বস্ত, ক্ষতবিক্ষত। এবং এই দুজনের যখন দেখা হয় তখন তাদের মধ্যে যে আদান প্রদানটা হয় তাই নিয়েই পুরো গল্পটা। এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে দুজনই বা অন্তত একজন নতুন করে নিজেকে ডিসকভার করে, নিজেকে আবিষ্কার করে। তো ইটস এ জার্নি অফ সেলফ ডিসকভারি, যেটার মূল প্রেমাইসটা হচ্ছে যে টু পিপল, ময়ূরাক্ষীর ক্ষেত্রে তারা বাবা আর ছেলে, তাদের আবার নতুন করে দেখা হয় একটা অদ্ভুত পরিস্থিতির মাঝে যেখানে বাবার স্মৃতি বিভ্রম। রবিবারে তাদের একটা সম্পর্ক ছিল একটা সময়, এবং সেটা খুবই ক্ষতবিক্ষত হয়ে শেষ হয়। বিনিশুতোয় তারা অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত আচ্ছা। দুজন মানুষ। তো এই এই আচ্ছা। তিনটে ইয়ে আছে। আর শুধু তাই নয়, এখানে একটা মজার ব্যাপার আছে যে কেন দুবার আহ, আহ, মানে ওই একই অভিনেতাকে নেওয়া হয়েছে, সেটারও একটা ভারী সুন্দর ভারী মজার ইকুয়েশন বেরিয়ে এসছে। মানে সেটা কিছুদিন আগে একটা জায়গায় আমাদের আলোচনা হচ্ছিল, একজন খুব সুন্দর করে আমাকে বললেন যে আর্য নীল, ময়ূরাক্ষীর, উম, তার যে মানে তার সে যতটা বুদ্ধি রাখে, তার তার যে ইয়েটা, মানে তার যে ব্রিলিয়েন্সটা বলতে গেলে সেটা একটা দিকে গেছে, আর অসীমাভর ব্রিলিয়েন্সটা আরেকটা দিকে গেছে। তো এখানে এটা খুব মজার, আরো অনেকগুলো মজার অনুষঙ্গ আছে যেখানে ওই ইমেজটা এক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ, তার দুটো হুম, পিঠ আছে, একটা পিঠ অসীমাভ, একটা পিঠ আর্জনীন। ঠিক সেই রকম আমরা সায়নীর একটা দিক দেখেছি, মানে জয়ার একটা অংশ দেখেছি, একটা মানে আমি বলবো যে একটা সাইড
তার দেখেছি। আরেকটা সাইড আমরা দেখতে পাবো শ্রাবণী বড়ুয়ার মধ্যে, বিনিশুতে, এবং তখন দেখা যাবে যে ওই আবার একটা অদ্ভুত মাঝখানে কতগুলো কমন ফ্যাক্টর আছে, আর সম্পূর্ণ বিপরীতমুখী দুটো দিকে দুজনে কিন্তু তাকিয়ে আছে দুটো ছবিতে। আচ্ছা, বেশ। আচ্ছা, তো এবারে আমি বুঝতে পারছি, সরি, হ্যাঁ মানে বুঝতে পারছি বিনি-সুতো কেন। প্রথমটা রক্তের সম্পর্ক, তারপর একটা সম্পর্ক ছিল, আর তারপরে কোনো সম্পর্ক নেই, সেই জন্য বিনি-সুতো। একেবারে, একদম একদম বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি। তো এই তাহলে অতনুদা, এই বিনিশুতোয় মানে আমরা কবে দেখতে পাবো? মানে এটা তো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে, তুমি বললে তার জন্য রিলিজটা তুমি একটু দেরি করছিলে। তো এখন তাহলে কি যা পরিস্থিতি তাতে মানে এটা কিছু কবে দেখতে পাবো বা কিছু? এখন তো বলা খুব মুশকিল। এখন দেখা যাক, আমাদের তো প্ল্যান ছিল এই বছরেই, হুম, হুম, অন্তত শেষের দিকে আর কি। তো দেখা যাক, দেখা যাক এখন। সেই ঠিক এখনই বলা খুব মুশকিল। আমরা যে সময়টায় যাচ্ছি সবে এখন, হ্যাঁ, মানে এই ছবিটা পাল্টাচ্ছে আর কি। আরেকটু সময় গেলে বলা যেতে পারে যে এক্স্যাক্টলি কখন। ঠিক আছে, আমরা অপেক্ষায় আছি। তো যবেই হোক আমরা দল বেঁধে যাচ্ছি অবশ্যই। আর তো অতনুদা, সত্যি খুব ভালো লাগলো এই আড্ডাটা, মানে অনেক কিছু জানতে পারলাম, বেশ একটা ভালো আড্ডা হলো। তো আমরা অলমোস্ট শেষের দিকে এসেছি। তো সেখানে যা কিছু প্রশ্নরা আছে, আমরা প্রথমে বলেছিলাম বন্ধুদের প্রশ্নগুলো আমরা অ্যাড্রেস করব। তো অলমোস্ট সব প্রশ্ন অ্যাড্রেস হয়ে গেছে। জাস্ট একটা প্রশ্ন শেষে দেখছি যে আহ পাবলো করেছে, যে আমার একটা প্রশ্ন আছে, অতনুবাবুর শেষ দুটি ছবিতে আমরা দেখলাম লিড রোলে প্রসেনজিৎ চ্যাটার্জি। এর কারণ কি প্রসেনজিৎ চ্যাটার্জির ব্র্যান্ড ভ্যালু? তিনি সিনেমায় থাকলে বক্স অফিসে কিছুটা কিছুটা সাফল্য পাওয়া যাবে, নাকি জাস্ট চরিত্রের প্রয়োজনে তাকে আনা? আমার বরাবর যেটা করেছি, আমি কিন্তু মানে সকলের সঙ্গেই কাজ করেছি, সকলেই বেশ বেশ প্রতিষ্ঠিত অভিনেতা আর কি। হুম, মানে আমি প্রসেনজিৎ, চিরঞ্জিত, আবির, যিশু, সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের সকলের সঙ্গে কাজ করেছি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আমার মনে হয় সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, কাজেই আলাদা করে এটা বলার অপেক্ষা হুম, রাখে না যে আমারও ইচ্ছে হয়েছে তার সঙ্গে কাজ করার। তো সেটা আলাদা করে নয়, তবে আমরা নিশ্চয়ই, আমাদের তো মানে আমি যদি একটা এমন ধরনের ছবি করি যে ছবিটা মূলধারার নয়, এবং সেখানে হুম, যদি এমন কেউ একজন থাকেন যাকে দেখে দর্শকদের উৎসাহ হবে দেখার জন্য, হুম, মানে হুম, পশ্চিম বাংলায় শুধু, এটা হ্যাঁ। কিন্তু শুধুমাত্র পশ্চিম বাংলার কথা আলোচনা হলে হতে পারে আর কি। হুম। তো রাইট। right, সেখানে হতেই পারে যে তার ব্র্যান্ড ভ্যালুটা আমি হুম, মানে কোনো না কোনো ভাবে সেটা যদি কাজে দেয়, আমি তো নিশ্চয়ই ভাববো, ডেফিনেটলি ভাববো হুম সেটা। হুম তবে অবশ্যই, এটাও ঠিক যে আমার তো পশ্চিমবঙ্গটা একটা ক্ষেত্র মাত্র হুম, ছবির, এবং তার বাইরে গেলে কিন্তু তো আলাদা রাইট। করে সেরকম ভাবে জি, কোনো কারুরই কোনো সেরকম আলাদা ইয়ে থাকে না আর কি, সেরকম সেরকম হুম, ক্ষেত্রে বিদেশে সেখানে তো তিনি অভিনেতা একজন। এবং আমার মনে হয় ছবির ক্ষেত্রে এইগুলো খুব যে একটা বিরাট কাজ করে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যেটা খুব ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে তিনি এই চরিত্রটা বা এই যে দুটো ছবিতে তিনি কাজ করেছেন, তার যেসব কাজ তিনি এর আগে করেছেন তার থেকে কতটা আলাদা এটা। correct, সেইখানে আমি বলবো যে আমি কিন্তু জোরের সঙ্গে বলতে পারি যে ময়ূরাক্ষীর আর্যনীল আর রবিবারের অসীমাবু, উনি নিজেও বারবার স্বীকার করেন যে আমি এ যাবৎ যা কাজ করেছি তার কোনোটার সঙ্গে মেলে না। একদম। সেই আশা করি এটা অস্বীকার করার জায়গাও নেই, আমরা যা কাজ দেখেছি। হুম। হ্যাঁ, এলজা আর বলছি। না না, বলতে চাচ্ছিলাম যাবার আগে এই গ্রুপে অনেকেই আছে যারা পরে ভবিষ্যতে ছবি বানাতে চায়, আমিও বানাতে চাই। তো তাদের জন্য যদি কিছু উপদেশ থাকে আপনার। উপদেশ দেয়ার আমি কে? এ উপদেশ বাবা, না তো না, আপনি বিশাল। একেবারেই না। না, আসলে যেটা হয় সেটা হচ্ছে, আমার মনে হয় ছবি মানে এই এই ফিল্ডের একটা ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ফোকাস। মানে আমি এক্স্যাক্টলি কি করতে চাই সেটা খুব পরিষ্কার থাকাটা খুব ভালো, দরকার হুম, খুব আর কি। উম,
যদি সেই রাস্তাটা দুটো দিক থেকেই, মানে যিনি চান যে তিনি সম্পূর্ণ মূলধারার ছবি করবেন, আবার যিনি চান যে বিকল্প ধারার ছবি করবেন, দুটো রাস্তাই সহজ রাস্তা নয় কখনোই। মানে দুটোরই দু ধরনের ডিফিকাল্টিজ আছে, এবং ওই বাঙালির অতি প্রিয় শব্দ স্ট্রাগল আছে, কমপ্লেক্সিটিস আছে, ভীষণভাবে আছে, এবং সেইটাকে গোড়াতেই কিন্তু মেনে নিতে হবে যে আমি এই সমস্যাটা জানি, আমি এটা বুঝে তবে আমি এই কাজটা করতে আসছি। সেটা আরেকটা খুব আমার মনে হয় জরুরি কথা। আরেকটা আমার সবসময় যেটা মনে হয় যে আমার ছবির মধ্যে আমি কতটা, সেইটা খুব ইম্পর্টেন্ট। মানে সেই মানুষটাকে আমরা যেন তার কাজের মধ্যে পাই, সেটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, মানে আমার ব্যক্তিগত জীবনে যেসব বিবেক বা চিন্তা ভাবনা সেটা রিফ্লেক্ট করছে কিনা? সমস্ত কিছুই, মানে আমার মনে আছে আমার অংশুমানের ছবি যেদিন রিলিজ করে, আমায় রাত্রি আমার বাবা বলেছিলেন যে এর মধ্যে তুমি কতটা। তা আমি বললাম কিছুটা নিশ্চয়ই। তা বললেন চেষ্টা করো একটাই যে তোমার ছবির মধ্যে, তোমার কাজের মধ্যে যেন তোমাকে পাওয়া যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার যত বয়স বাড়ছে আমি একটা রিয়েলাইজ করছি জিনিস, যে আসল জায়গাটা সেইটা, মানে হচ্ছে যে আমি কতটা আছি এই ছবিটার মধ্যে, এবং সেই আমি যদি থাকি আমার ছবিটা কিন্তু কারুর সঙ্গে মিলবে না, কারুর কাজের সঙ্গে মিলবে না। এই যে সমস্যাগুলো তৈরি হয় যে তার কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না সেই ফিল্ম মেকারের, বা এগুলো কিন্তু থাকবে না। তো ওই সেটাই। মানে টু সাম আপ 3 পয়েন্টস আর কি, থ্রি মেইন পয়েন্টস। এক হচ্ছে ফাইন্ড ইউর ফোকাস, নাম্বার 2 হচ্ছে যে এটা নট এ বেড অফ রোজেস, সেটা রিয়েলাইজ করা। এবং আমি বারবার বলি যে even when you are making hardcore commercial films, that is a very difficult art altogether. আর থার্ড আচ্ছা, হচ্ছে ফাইন্ড ইউর সিগনেচার, মানে সিগনেচারটা খুব দরকার। এটা বেশ ভালো, মানে আমরাও মাথায় রাখবো। আশা করি সবার যারা দর্শকরা শুনছেন তাদেরও এটা ভবিষ্যতে কাজে লাগবে এই পয়েন্টগুলো। তো সত্যি অতনুদা, মানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হলো, বা তোমার যে সিনেমাগুলো ছোট ছোট ব্যাপার, ব্যাক এন্ডে যে স্টোরিগুলো নিয়ে তুমি সিনেমাগুলো বানিয়েছো, জানতে পেরে মানে খুবই ভালো লাগলো। আর আমাদের সবার সাথে এতটা সময় দেওয়ার জন্য আবার তোমাকে ধন্যবাদ। তো আশা করি আমাদের যারা সদস্যরা যারা দেখছেন এই লাইভটা, তারা অনেক কিছু জেনে সমৃদ্ধ হলেন, এবং ফিউচারে তাদের যদি নিজেরাও কিছু করতে চান তারাও এখান থেকে কিছু শিখতে পারবেন। তো এই বলে আজকে আমি আমাদের এটা এই আড্ডাটা আজকে সমাপ্ত করতে চাইছি। তো এলজা, তুই যদি কিছু বলিস। আমি আমি ভাবছিলাম তুমি শেষ করবে, সেজন্য আমি কিছু ভেবে রাখিনি বলবো বলে। না, আমাদের মানে অনেক ধন্যবাদ, মানে অতনুদাকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য, এবং এত কিছু শেখানোর জন্য। মানে আমি অন্তত প্রচুর কিছু শিখেছি, আর বাকি আমি শিওর যারা শিখতে চায় তারাও অনেক কিছু জেনেছে, শিখেছে। অনেক ধন্যবাদ। আর এই বলেই লাইভটা তাহলে আমরা আজকে শেষ করছি। না, আমারও খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আমিও জানাই। এবং সবাইকে বলি ভালো থাকুন, সাবধানে থাকুন, হাত ধুতে থাকুন, মাস্ক করুন। মাস্ক পরুন, বাইরে গেছে, একদম। গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এই বলেই আমরা তাহলে শেষ করছি আজকের এই এই আড্ডাটা। ততটা আশা করি ভবিষ্যতে আবার নতুন কোনো কাজ এলে তো আবার নতুন করে তোমার সাথে কানেক্ট করতে পারবো, তো আরো শিখতে পারবো। তো তোমার ফিউচার প্রজেক্টের জন্য এখন থেকেই অভিনন্দন জানিয়ে রাখছি। আর বিনিশুদ্ধর জন্য আমরা সবাই থ্যাংক ইউ। আমরা দল বেঁধে আমরা বিনিশুদ্ধ দেখতে যাচ্ছি যবেই বেরো। আমি সম্ভবত নেটফ্লিক্সে দেখবো। ও আমেরিকায় থাকে, তো আশা করি দল বেঁধে আমার সাথে যুক্ত হতে পারবে। সম্ভাবনা কম। সেই, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ যারা এখানে এসছেন, লাইভ দেখছেন, তাদেরকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অতনুদাকে আবার ধন্যবাদ। শুভরাত্রি অতনুদা, থ্যাংক ইউ। ভালো থাকবেন। Bye.